নমস্কার, আমি দেবাশিস সাহা। আন একাডেমির পক্ষ থেকে আমি এসেছি। আমাদের ধারাবাহিকভাবে যেটা চলছে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের ক্লাস ইউটিউবে সেটা এখন অব্যাহত এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অপশনাল ক্লাস চলছে। অপশনাল ক্লাস আমরা কালকে পাবো। আজকে আমরা স্টুডেন্টদের প্রচুর ডিমান্ড ছিল স্যার একটু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স আলোচনা। টপিক ধরে আপনি করেছেন একটু এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা। আজকে আমাদের আমি আগের দিন করেছিলাম, আজকে আমি সেই রকম ধরে নিই একটা সেট আমি করাবো। তোমরা একটু ভালো করে শুনবে এবং ভালো করে একটু বুঝবে। তার আগে আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে দিই, তোমরা দেখে নাও ভালো করে। আমি দেবাশিস সাহা, আমার কোড হচ্ছে DSA স্যার এবং এই কোড দিয়ে ভর্তি হলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। মনে রাখবে, কত বললাম? 10% ডিসকাউন্ট পাবে। এবং এই সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যারা এখনো পর্যন্ত প্লাস ক্লাসে ভর্তি হওনি, শুধুমাত্র স্পেশাল ক্লাস করছো, তাদের জন্য বলে রাখি যে আমাদের আনএকাডেমি প্লাস কোর্সে প্রচুর কোর্স চালু করেছে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেওয়ার জন্য এনসিইআরটির একটা ব্যাচ কোর্স, এনসিইআরটির ব্যাচ কোর্সের সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন কোর্স, ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে আমাদের কি করেছে মিশন কাকি, যেখানে পুলিশের পরীক্ষাগুলো বেরোচ্ছে, এখানে এসআই, ঠিক আছে, আমাদের কনস্টেবল এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ডব্লিউবিসিএস এর কথা মাথায় রেখে ট্রায়াম্প, ডব্লিউবিসিএস ট্রায়াম্প 1, ট্রায়াম্প 2, ট্রায়াম্প 3 তিনটে ট্রায়াম্প ব্যাচ চালু হয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি ভর্তি হলে এই ক্লাসের সুযোগ সুবিধাগুলো পাবে। মনে থাকবে। তোমরা আর দেরি না করে খুব চটপট তোমরা কি করো, এই আনএকাডেমি কোর্সে ভর্তি হয়ে যাও এবং আমাদের প্লাস ক্লাসের সুবিধাগুলো পাও। এবং সেই সঙ্গে বলে রাখি, অনেকেই চিন্তা করে যে মেনের ক্লাস এখান থেকে এখন থেকেই মেনের ক্লাস দেওয়া হচ্ছে। এবং শুধু মেনের ক্লাস নয়, মেনের ক্লাসের সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, সেটা কি অপশনাল ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সেই অপশনাল ক্লাসও তোমরা পাবে। নেক্সট আমি আরেকটা দেখাই, আমাদের টিচার মন্ডলী যারা আমাদের পড়াবেন। এখানটা রয়েছেন আমি দেবাশিস সাহা, জিওগ্রাফি রয়েছে জয়তু কোলে স্যার, ইকোনমিক্সের শাশ্বতী ম্যাডাম, ইংলিশের সুশোভন স্যার, পলিটির বিভ্রাংশু স্যার, আমাদের বায়োলজির ভগবান দীপক গিরি স্যার, ম্যাথ আছেন পবন কুমার স্যার, ফিজিক্সে আছেন অরূপ স্যার এবং রিজনিং এর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেস্ট ফ্যাকাল্টি আমাদের শ্রী নিলয় পাল মহাশয় আমাদের মধ্যে আছেন। এবং উনি আমাদের করাবেন হচ্ছে আমাদের সব করা কোর্সের উনি করাবেন এই জিআই। এবং মনে হয় কোশ্চেন তোমাদের কম পেতে অসুবিধা হবে না। তাই তোমাদের নিলয় পালের কাছে সুবিধা পেতে খুব তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে নাও। সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিকের একজন ভালো টিচার, তিনি হচ্ছেন প্রকাশ মুখার্জি স্যার। ক্লিয়ার? শুনলে? এবার এখানটা দেখে নাও, আরেকটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই। আমাদের এই সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবের ক্লাসটাও চলছে। ইউটিউবের ক্লাসটাও তোমরা ভালো করে করতে পারবে। এখানে রাহুল স্যার রয়েছেন, আমি দেবাশিস স্যার রয়েছি। রাহুল স্যার পলিটি টিচার, সঙ্গে রয়েছেন আমাদের হেল্প করবেন অরিজিৎ এবং আমাদের রোমেলা ম্যাডাম, অরিজিৎ স্যার এবং রোমেলা ম্যাডাম। মনে থাকবে তোমাদের এই গ্রুপটা আমাদের ক্লাস ফলো করার চেষ্টা করবে। নেক্সট আমি চলে আসছি আবার আগের প্রসঙ্গে। এবার আমি যাবো হচ্ছে টপিকে। খুব ভালো করে টপিকটাকে একটু খেয়াল করার চেষ্টা করো। আমি দেখাচ্ছি টপিক। WBCS and West Bengal police oriented IH and INM with MCQ। এখানে কোশ্চেন গুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে। এখানে দেখাচ্ছে এই পার্টিশনের সময়ের একটা দৃশ্য, তাই তো ইংল্যান্ডে এই মন্ত্রীদের সঙ্গে একটা কর্মোদ্যোগ পর্ব চলছে। এই ছবিটা দিয়ে আমি কভার পেজ করেছি। Who was the president of the Indian National Congress when when it passed the Quit India Resolution? কুইট ইন্ডিয়া রেজলিউশন যখন পাস হচ্ছে তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো রয়েছে এখানে অপশানে মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার প্যাটেল এবং পণ্ডিত জওহরলাল নেহেরু। মনে থাকবে, চারজনের নামই দেওয়া আছে। লক্ষ্য করে দেখো, গান্ধী 1924 বেলগাঁও কংগ্রেস সেশনে প্রেসিডেন্ট হওয়ার পর আর কিন্তু প্রেসিডেন্ট হননি। ক্লিয়ার?
মনে আছে আমাদের। এবং 8 আগস্ট গোয়ালিয়া ট্যাঙ্ক, যেখানে শপথ বাক্যটা নিচ্ছে, যেটাকে আমরা বলি আজাদ ক্রান্তি ময়দান, সেখানে কিন্তু গান্ধীজি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। বেশ। মৌলানা আবুল কালাম আজাদ, দিস পার্সন, 1940-তে উনি রামগড় সেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে কংগ্রেসকে ব্যান করা হয়, এবং কংগ্রেসকে যখন ব্যান করে দেওয়া হয়, সেই সময়টা আমরা কি দেখি, 1940 থেকে 45, টানা 6 ইয়ার্স কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। ক্লিয়ার? তাহলে কুইট ইন্ডিয়া রেজলিউশন যখন পাস হচ্ছে 8 আগস্ট, সেই সময় আমাদের প্রেসিডেন্ট কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। কুইট ইন্ডিয়া রেজলিউশন প্রথম যেটা উত্থাপিত হয়েছিল, সেটা কিন্তু 14 জুলাই 1942, 14 জুলাই 1942, এবং সেইটার সূত্র ধরেই ওরা 8ই আগস্টে এটা ঘোষণা করে দেয়, অ্যানাউন্সমেন্ট ডেট হয়। ক্লিয়ার? সেই সময় নিশ্চয়ই জানো, সেই সময় গান্ধী, আজাদ, প্যাটেল, নেহেরু, ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ, প্রথম সারির সব নেতা মানে নেত্রী, তারা গ্রেপ্তার হয়ে যায়। ক্লিয়ার? এবং তারপরে এই মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এক বিখ্যাত ভদ্রলোক, ভদ্রমহিলা, যিনি নাম কি অরুণা আশরাফ আলী। এছাড়া রাম মনোহর লোহিয়া ও চিত্রা পট্টবর্ধন, এরা একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আমাদের এরপরে যার কথা বলতে হয়, আমাদের সুচেতা কৃপাল, ইনিও একটা বড় পার্ট নিয়েছিলেন। আমাদের উষা মেহতাও একটা বড় ভূমিকা নিয়েছিলেন। যাই হোক, এরপর আছে সর্দার প্যাটেল। সর্দার প্যাটেলও কিন্তু এই সময় গ্রেপ্তার হয়ে যায়, এবং সেই সঙ্গে বলবো পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু আমাদের গ্রেপ্তার হয়ে যায়। ঠিক আছে, আহমেদাবাদ জেলে উনি বন্দী হন। বেশ। আর গান্ধীজি মনে আছে নিশ্চয়ই আগাখান প্যালেসে উনি বন্দী হন। আর আমাদের কি বলে আবুল কালাম আজাদ কোথায় বন্দী হয়েছিল? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের বাঁকুড়া জেলে বন্দী হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। পরের প্রশ্নটা করা আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ arrested on 9th August 1942 and was sent to। রাজেন্দ্র প্রসাদকে যখন 9th আগস্ট 1942 তে গ্রেপ্তার করা হলো, সেই সময় কোন জেলে নিয়ে যাওয়া হয়েছিল? ক্যাম্প জেল, হাজারিবাগ জেল, আমাদের কি ভাগলপুর জেল, আর বাঁকিপুর জেল। কি হবে এটা? কোন জেলে নিয়ে গেছিল? মনে রাখবে, এই ভদ্রলোককে, আমাদের রাজেন্দ্র প্রসাদকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বাঁকিপুর জেলে। ঠিক আছে, কি বললাম? আমাদের বাঁকিপুর জেল, বাঁকিপুর জেলে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, হাজারিবাগ জেলে ছিলেন না বন্দী, ভাগলপুর জেলে উনি বন্দী ছিলেন না, ওনাকে রাখা হয়েছিল ভাগলপুর জেলে, এই ভাগলপুর জেলে নয়, বাঁকিপুর জেলে। ঠিক আছে, এখানে জেলদের ঘটনাটা আমি আগে সব বলে দিলাম, কাকে আগে কোথায় কোথায় জেলে পাঠানো হয়েছিল। নেক্সট, where was the Mahatma Gandhi arrested in connection with কুইট ইন্ডিয়া মুভমেন্ট? মহাত্মা গান্ধীকে কুইট ইন্ডিয়া মুভমেন্টের কানেকশনের জন্য কোথায় গ্রেপ্তার করা হয়েছিল? বোম্বে, মাদ্রাস, ক্যালকাটা, নিউ দিল্লি। খুব সহজ উত্তর। আমরা নিশ্চয়ই জানি বোম্বে গোয়ালিয়া ট্যাঙ্কে ওরা শপথ নিয়েছিল, এখানেই ওরা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সমস্ত পরিকল্পনাগুলো আলোচনা করেছিল। তাহলে সেখান থেকে সভা চলতে চলতে গান্ধীকে গ্রেপ্তার করা 8 আগস্ট বোম্বেতে, তাই তো? মাদ্রাস সেশন উনি যাননি, ক্যালকাটা সেশন উনি যাননি, নিউ দিল্লি সেশন উনি যাননি। ক্লিয়ার? সেটা সম্পূর্ণভাবে ছিল এটা বম্বে সেশন। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্টে বম্বে থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়। তাহলে এখানে ম্যাড্রাস, ক্যালকাটা এবং নিউ দিল্লি হবে না। ক্লিয়ার? বোঝা গেল? পরের কোশ্চেন বলছি, became which plan became the platform of Indian independence? কোন প্ল্যানটা আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের প্ল্যাটফর্ম ছিল? ক্রিপস প্ল্যান, ওয়াভেল প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, এবং নান অফ দ্য অ্যাবভ। দেখা যাক চিন্তা করে। ক্রিপস প্ল্যান 1942 এসেছিল, যেখানে বলা হয়েছিল ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, এবং এই ডোমিনিয়ন স্ট্যাটাসটাই ছিল আমাদের মূল বাণী। সর্বোচ্চ কি দেওয়া হতে পারে? আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হতে পারে। ক্রিপস প্ল্যান এটা বলা হয়েছিল। নেক্সট এবার আমরা যাবো ওয়াভেল প্ল্যান। ওয়াভেল প্ল্যান 1945-এ তৈরি হয়েছিল, এবং এইখানে আমাদের কি তৈরি করা হচ্ছিল ওয়াভেল প্ল্যানে? সেখান থেকে একটা রফা করার চেষ্টা করা হচ্ছিল, যে রফাটাতে যে এই ভারতকে কিভাবে কিভাবে অংশগুলো পার্ট পার্ট দিয়ে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কি
সম্প্রদায় বা ধর্ম সম্প্রদায়ের ভেদে, তাই তো চেষ্টা করা হচ্ছিল। নেক্সট, এবং এখানে আমাদের আবুল কালাম আজাদকে আনা হয়েছিল, কিন্তু এটা হয়ে গেল কি শুরুতে এটা ব্রেকডাউন ছিল। তো আমাদের প্ল্যানকে আমরা বলি ব্রেকডাউন প্ল্যান, কোনো সুরাহা করতে পারলো না। এবং এরপরে সিমলা, আমাদের সিমলা প্ল্যান করা হলো, সিমলা প্ল্যানেও কিন্তু সেটা কোনো সুরাহা হয়নি। এবার আসছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, একদম পরিষ্কার 3 জুন প্ল্যানে আমাদের কি করা হলো, মিস্টার ডিকিবার্ড প্ল্যান বা মাউন্ট ব্যাটেন প্ল্যান, তাই তো আমরা বলি মিস্টার ডিকিবার্ড প্ল্যান বলি, মাউন্ট ব্যাটেন প্ল্যান বলি, আর একটা কি বলি, প্ল্যান বলকান বা বলকান প্ল্যান, যেখানে ভাগ করা হবেই, ডিভিশন করা হবে, এবং যেখানে কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের ভাগ করে দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্সের রাস্তায় আসতে চাইলো। কারণ মাউন্ট ব্যাটেন প্ল্যানই আলো দেখালো 18 জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হওয়ার। তাই এখানে উত্তরটা আমরা কি করছি, আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন প্ল্যান। লর্ড মাউন্ট ব্যাটেনের ডাক নাম কি, ডিকি, মিস্টার ডিকিবার্ড প্ল্যান বলা হয়। নান অফ দ্য অ্যাবভ এখানে হবে না, উত্তর হবে মাউন্ট ব্যাটেন প্ল্যান। Which of the following report was baseline of the Government of India Act 1935? Which of the following report was baseline of the Government of India Act 1935? 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাক্টের তোমার কি ছিল, বেসলাইন, মানে যেটাকে ফলো করেই এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দাঁড়িয়েছিল। খুব ভালো কোশ্চেন। ক্যাবিনেট মিশন কখনোই হবে না, কারণ ক্যাবিনেট মিশন এটা হচ্ছে 1946 মার্চ 1946, তাই তো আমাদের কথা হচ্ছে যে বেসলাইন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তাহলে এটা 1946 এটা হবে না, এটা মার্চে হয়েছিল। ক্রিপস মিশন 1942, তাই তো এটাও হবে না আমাদের। এরপর আসছে কি রাওলাট কমিশন, রাওলাট কমিশন 1919 এপ্রিল, এটাও হবে না। তাহলে রইল পরে সাইমন কমিশন, সাইমন কমিশন কবে হয়েছিল, আমাদের 1927 তৈরি হয়েছিল। ভারতের মাটিতে পা রেখেছিল এটা 1928। ওরাই প্রথম বিরোধিতা করেছিল, তাই তো সাইমন কমিশনের বিরোধিতা করেছিল কারা, আমাদের রিভলিউশনারিরা বা আমাদের দেশের কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা অনেকেই এটাকে বিরোধিতা করেছিল। গো ব্যাক সাইমন। এবং এই সাইমন কমিশন আমাদের কি ছিল, সাইমন কমিশনটাই পরবর্তীকালে বেসলাইন হয়ে গেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ। তো উত্তর কি হবে, দ্য সাইমন কমিশন। অথচ দেখো এই সাইমন কমিশনকে লালা লাজপত রায় গো ব্যাক সাইমন ধরে দিয়েছিল, এবং এই সাইমন কমিশনকে বিপুলভাবে সমালোচনা করেছিল আমাদের শিবস্বামী আয়ার, তাই তো বলেছিল কি একটা ডাস্টবিনে থ্রো করে দেওয়ার মতো একটা কমিশন, অল হোয়াইট কমিশন, যেখানে কোনো ইন্ডিয়ানদের নেওয়া হয়নি, অল হোয়াইট কমিশন বলা হয়েছিল। এই কমিশনে স্যার জন সাইমন যারা একজন বিশিষ্ট ব্যক্তি এখানে জয়েন করেছিলেন, তার নাম হচ্ছে ক্লেমেন্ট অ্যাটলি, তাই তো এই ক্লেমেন্ট অ্যাটলি পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়। দেশ যখন আমাদের স্বাধীন হয় 47 সালের 15 আগস্ট, তখন ইংল্যান্ডের আমাদের এই পিএম ছিল হচ্ছে আমাদের এই ভদ্রলোক, কি নাম বললাম, আমাদের ক্লেমেন্ট অ্যাটলি। ঠিক আছে, সাইমন কমিশন মনে থাকবে, গো ব্যাক সাইমন। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। হু হ্যাজ হেইল্ড মোহাম্মদ আলী জিন্না রেসপন্সিবল ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া? কে বলেছিল, লর্ড কার্জন, লর্ড আরউইন, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্ট ব্যাটেন? খুব ভালো প্রশ্ন। লর্ড কার্জনের পোস্টিং ওঠে না 1905 সালে, উনি চলে গেলেন, আর জিন্না কংগ্রেসে জয়েন করছে 6 সালে, প্রশ্ন নেই। লর্ড আরউইন, লর্ড আরউইন 1931, সেখান থেকে এই 31-এ কিন্তু তার বিখ্যাত, সেখানে কি বলবো, কিন্তু বোঝানো বলতে কি 14 পয়েন্টস, এই 14 পয়েন্টস দিবেন নয়, বলতে চাইছিলাম আমি। লর্ড কার্জন, লর্ড আরউইনের 1931, 1929, লর্ড কার্জনের 1929-এ আমরা কি দেখেছিলাম, লর্ড কার্জন 1929-এ আমাদের দীপাবলি ডিক্লারেশন করেছিল 30 অক্টোবর 1929, যে মূল উদ্দেশ্য ছিল ইন্ডিয়াকে ডোমিনেন্স স্ট্যাটাস দেওয়া। লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগোর সময় অত্যাচার অনেক বেড়ে গেছিল, অনেক ঝামেলা, অনেক কিছু হয়েছিল, ইন্ডিয়াকে সেগুলোকে সাপ্রেস করতে হয়েছিল।
কোনো কোনো ক্ষেত্রে তা সাপ্রেস করতে পারেওনি। লর্ড মাউন্টব্যাটেন একদম পার্টিশনের জন্যই তিনি এসেছিলেন এবং উনি যখন পার্টিশন করছেন মানুষের মনোভাব জারি করে বা দেখতে পেয়ে সবচেয়ে যারা উৎফুল্লতা যে পার্টিশন চেয়েছিল তিনি হচ্ছেন কে মোহাম্মদ আলী জিন্নাহ, তাই তো? এবং মোহাম্মদ আলী জিন্নাহকে রেসপন্সিবল বলে একদম সরাসরি দাবি করেছেন কে আমাদের লর্ড মাউন্টব্যাটেন। এবং লর্ড মাউন্টব্যাটেন আলাদা করে জিন্নাহকে বোঝাতেও গেছিলেন পার্টিশন করলে কি কি সমস্যা বাড়বে, যে আপনি পার্টিশন থেকে বিরত হন, কিন্তু কোনোভাবেই কোনো কথাই শোনেনি। এবং যার জন্য আমরা দেখতে পাই যে লর্ড মাউন্টব্যাটেন ওনাকে বলেন ম্যানিয়াক, যে কথাটা আগে গান্ধীজি বলেছিল গান্ধীজি না টকের সময়, মনে থাকবে? ম্যানিয়াক। In which of the following jails the book Discovery of India was written by Jawaharlal Nehru? আলিপুর সেন্টার জেল, ইয়ারবেতা জেল, আচ্ছা নৈনি সেন্ট্রাল জেল, আর হচ্ছে আহমদনগর ফোর্ট জেল। খুব ভালো কোশ্চেন। ইয়ারবেতা জেল খবরদারি ভুল করে করবে না, এটা মনে রাখবে। সবচেয়ে বেশিবার বন্দী হয়েছিল নেহেরু হচ্ছে আহমদনগর জেলে, ঠিক আছে? উত্তর করবে হচ্ছে আহমদনগর, আহমদনগর জেল। এবার তুমি বলতে পারো স্যার আলিপুর সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেলে নেহেরু বন্দী হননি। ইয়ারবেতা জেলে বন্দী হচ্ছে ছাব্বিশে তাড়াতাড়ি, যতবার আহমদনগর সবচেয়ে বেশি। আর নৈনি সেন্ট্রাল জেল না, এখানেও না। তাই উত্তরটা এখানে কি হচ্ছে, এই আমাদের কি নাম বললাম, আহমদনগর ফোর্ট জেল। এখানে বলছি ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন হচ্ছে নেহেরু, ঠিক আছে? পরের কোশ্চেনটা, the dogs of ancient the roots of ancient India was written by, রুট অফ এনশিয়েন্ট ইন্ডিয়া কি লিখেছিল? ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী, বিখ্যাত আর্কিওলজিস্ট, ইনি বইটা লেখেনি। তার বইটার নাম হচ্ছে আমাদের কি আর্কিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। ডিপি আগরওয়াল না, 1962 সালে উনি যে বিখ্যাত খনন কার্য করেছিলেন, কিসের আমাদের খনন কার্য বলবো না, রেডিও কার্বন 14 টেস্ট করেছিলেন 62 থেকে 64 মধ্যে টাটা ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার থেকে ইন্দাস ভ্যালি, ঠিক আছে? উনি এখান থেকে একটা সময় দিয়েছিলেন, তিনি বলেছিলেন উনি সময়টা হচ্ছে 2300 to 1750, ঠিক আছে? আর চিন্তা ভাবনা ছিল যে কি বলেছিল আগরওয়াল আমাদের এই সময়টা, ঠিক আছে? 2300 থেকে 1750 ডিপি আগরওয়াল বলেছিল রেডিও কার্বন 14 টেস্ট করে। ডব্লিউ ফেয়ার সার্ভিস এনআই লেখা এই বই, উনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন, ঠিক আছে? উনি এই রুটস মানে প্রচুর উদ্ভিদ নিয়ে উনি গবেষণা করেছেন। আর তাই নয়, উনি প্রচুর এনসিয়েন্ট সিভিলাইজেশন গুলো খনন করে ইয়ে করেছেন, বিশেষ করে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অনেক কাছে কিন্তু ফেয়ার সার্ভিস ছিলেন, ঠিক আছে? আর অনন্ত ঘোষ বিখ্যাত বিজ্ঞানী, হুম, তার লেখা বইয়ের একটা বিরাট অংশ হচ্ছে যে আমাদের লস্ট রিভার সরস্বতীর উপরে ওনার কাজ রয়েছে, এবং উনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর ছিলেন অনন্ত ঘোষ। ইন্দাস ভ্যালি আবিষ্কারে তার একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। এখানে উত্তরটা হবে বুঝতেই পারলে ডব্লিউ.এ. ফেয়ার সার্ভিস, বিখ্যাত ঐতিহাসিক ডব্লিউ.এ. ফেয়ার সার্ভিস, ঠিক আছে? ডব্লিউ ফেয়ার সার্ভিস, রুটস অফ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়া was written by, ঠিক আছে? The Rigvedic tribal assembly associated with a judicial function was, the Rigvedic tribal assembly associated with judicial function was, এর কোথায় ছিল সভা, সমিতি, বিধান? এটার উত্তর কি হবে? এটার উত্তর সব সময় হবে, মনে রাখবে, এটার উত্তর হবে তোমাদের সভা। সভাকে বলা তো নারী সভা ভেঙে দেওয়া যেত না, এবং সেখানে জুডিশিয়াল কাজকর্মগুলো চলত। আর সমিতি হচ্ছে রাজাকে মেনটেন করত। সভার সমিতিকে বলা হচ্ছে প্রজাপতি ব্রহ্মার তোমার কি টুইন ডটার, অথর্ববেদে বলা হয়েছিল
প্রজাপতি ব্রহ্মা টুইন ডটার হচ্ছে সভা সমিতি। মনে রাখবে সভা কখনো ভাঙা যায় না, তাই সভাকে বলা হয় নারীস্থ। ঠিক আছে, সভাতে মহিলারা জয়েন করতো, কখনো কখনো সমিতিও জয়েন করতে পারতো। ঠিক আছে, বিরাট ট্রি হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট অ্যাসেম্বলি হলো, আর উত্তরিত দরকার নেই। সভা। দ্য রিভার মোস্ট মেনটেন ইন আর্লি বৈদিক লিটারেচার। কোন নদীর সবচেয়ে বেশি আর্লি বৈদিক লিটারেচারে ইউজ করা হয়েছিল? দ্য রিভার মোস্ট মেনটেন ইন আর্লি বৈদিক লিটারেচার ইজ সিন্ধু, শতদ্রু, ঠিক আছে, সরস্বতী এবং রয়েছে গঙ্গা। মোস্ট মেনশন ইন আর্লি বৈদিক এজ, নদীটা তোমার সবচেয়ে বেশি ফ্লো করেছে, মানে বয়ে গেছে। ঠিক আছে, ব্যবহার করা হয়েছে। মনে রাখবে এর উত্তর হবে সিন্ধু। এটা তুমি জিজ্ঞেস করতে পারো স্যার শতদ্রু হলো না কেন? শতদ্রু বা সাতলেজ এটা ইন্দ্রচল্লিশ সংখ্যা নদী, এটা কিন্তু উত্তর নেবে না, কারণ মোস্ট মেনশন করা নদী রিভার নয়। সরস্বতী, ইয়েস, এটা হচ্ছে হোলিয়েস্ট রিভার। মানে এতে এটা হোলিয়েস্ট বলে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, যাকে মাথা ঝুঁকিয়ে সম্মান করতে হতো। ঠিক আছে, সরস্বতী হোলিয়েস্ট রিভার। আর হচ্ছে গঙ্গা, গঙ্গাও কিন্তু হোলিয়েস্ট রিভার। ধরনী গঙ্গাকে আমরা পাই ষোড়শ মহাজনপদের যুগে, আস্তে আস্তে হোলিয়েস্ট রিভার হয়ে ওঠে। এর উত্তরটা কি হবে? উত্তর এখানে হবে কিন্তু সিন্ধু। কি বললাম? সিন্ধু। উত্তর সিন্ধু হবে। The first archaeologist who excavated Harappa but could not recognize its significance was the first archaeologist who excavated Harappa but could not কি বলছে, recognize its signature significance was, কি আছে, আলেকজান্ডার কানিংহাম আছে, স্যার জন মার্শাল আছে, ঠিক আছে, তারপরে মর্টিমার হুইলার আছে, আর জর্জ এফ ডালেস আছে, জর্জ এফ ডালেস। ঠিক আছে, দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট হু এক্সকাভেটেড হরপ্পা, এর মধ্যে প্রথম হরপ্পা কে দেখে গেছিল? মনে রাখবে প্রথম হরপ্পা যিনি দেখে গেছিলেন তার নামটা এখানে নেই, চার্লস ম্যাসন, 1826-এ। আর ইনি আমাদের দেখে গেলেন কবে? মনে রাখবে খুব ভালো করে, এই ভদ্রলোক আলেকজান্ডার কানিংহাম ইন্দ্রধরী সিভিলাইজেশন, মানে উনি যখন কাজটা করেছিলেন আর কি, মানে কানিংহাম, সেটা হচ্ছে 1853 আর 1873, 1853 আর 1873। কানিংহাম কাজ করেছিল 1853 আর 1873, মনে থাকবে। কিন্তু ওনার এটা ওঠেনি, এটা মনে রাখতে হবে। তাহলে স্যার জন মার্শাল আর মানে ইন্দাজরি সিভিলাইজেশনের নামটা ইন্দাজরি লিখেছিল 1924 সালে। আর সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা খুব ভালো করে জানতে হবে, আসবার মতো কোশ্চেন। কি হবে এটা? সিগনিফিকেন্স ওয়াজ, এটার উত্তর হবে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম। ঠিক আছে, উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহাম, এটার উত্তর নেবে। স্যার জন মার্শাল 1924-এ এর নাম রেখেছিল, তোমার কি বললাম, 1924-এ এর নাম রেখেছিল হচ্ছে, ওদের একটু ঘেসে ওই দিক দিয়ে গেলে দেখে যাবে, ওটা খুললে দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখা যাবে না। ঠিক আছে, হলো এটা। আর 1924-এ স্যার জন মার্শাল নামটা রেখেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। মর্টিমার হুইলার, জর্জ এফ ডালেস, এরা সবাই কাজ করেছিল। In which year ঔরঙ্গজেব reimposed jizya tax? কোন বছর ঔরঙ্গজেব জিজিয়া ট্যাক্স রিইম্পোজ করেছিল? মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট। জিজিয়া ট্যাক্সের ব্যাপারটা আমরা জানতে পারি 712 সালে মোহাম্মদ বিন কাসেম আমাদের নিত, ইনডাইরেক্টলি ট্যাক্সটা নিত সিন্ধু থেকে। তারপর এটা চলতো, এটা একটা জায়গায় আবার থমকে গেল, এবং এটাকে আমাদের ফিরিয়ে নিয়ে আসলেন কে? আলাউদ্দিন খলজি দিল্লিতে, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল।
তারপরে একটা অর্গানাইজ হয়েছে শরীয়তি আইন টাইন মেনে আমাদের চালু করলো কে, এই ফিরোজ শাহ তুগলক। ক্লিয়ার? ফিরোজ শাহ তুগলকের সঙ্গে চালু হলো, এবং সেটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই আবার বন্ধ হয়ে গেল। সেই বন্ধটাকে করে দিয়েছিল, সেটা করেছে জৈনুল আবেদিন, যাকে আমরা কাশ্মীরের আকবর বলি, এই কাশ্মীর উল্লার। ঠিক আছে? তিনি এই জিয়া ট্যাক্সটাকে তুলে দেন। তারপরে এই ট্যাক্স আমরা দেখতে পাই আকবরও তুলে দিচ্ছে মোগল সাম্রাজ্যে, মোগলদের সময় 1563-64, 1564 সালে। 63-তে পিলগ্রিমেজ ট্যাক্স, 64-তে জিজিয়া ট্যাক্স। এবং তারপর আমরা কি দেখছি, মুঘল যুগে এটা আবার কন্টিনিউ করতে থাকে, এবং একবার পর এটা কন্টিনিউ করতে থাকে, কন্টিনিউ করার পর আমরা এটা দেখতে পাই যে ঔরঙ্গজেব 1679-এ এটাকে কি করলো, চালু করলো। 1679-এ আমরা চালু করলো আনুষ্ঠানিকভাবে, এবং 1679 সালে এটা চালু হওয়ার পর আমরা দেখতে পেলাম যে জিয়া ট্যাক্স চালু হওয়ার পর এই সমস্ত আমাদের এইগুলো ট্রাইবাল রিভোল্টগুলো, ট্রাইবাল বলবো না, এর সময় বিদ্রোহগুলো বাড়তে শুরু করলো। ঔরঙ্গজেবের সময় বিদ্রোহের মধ্যে আছে গোকলা রাজারাম, তাই তো, চূড়ামন, এদের বুন্দেলা বিদ্রোহ রয়েছে, তারপর রয়েছে কি আমাদের ইউসুফ জাহির বিদ্রোহ, ঠিক আছে, এই বিদ্রোহ, আফ্রিদির বিদ্রোহ, ঠিক আছে, এই বিদ্রোহগুলো পরপর চলেছিল। মনে থাকবে? একটু ভালো করে মনে থাকবে। ঠিক, এর উত্তরটা কি হলো? 1679, একদম। 86 সালে হচ্ছে আমাদের বিজাপুর, 27 সালে গোলকুন্ডা জয় করেছিল। মনে থাকবে? রাজিয়া সুলতান ডায়েড ইন, রাজিয়া সুলতান কোথায় দেহ রেখেছিল? চলে গেল কোথায় সবাইকে কাঁদিয়ে? 1236 উত্তর হবে না, 1237 উত্তর হবে না, 1240 উত্তর হবে। ঠিক আছে, 1240, 1240 সালে মারা গেছিল, আর 1243 হবে না। ঠিক আছে, এখান থেকে মনে থাকবে কি বললাম, 1240। রাজিয়া এবং রাজিয়ার স্ত্রী, এই দুজনকে, রাজিয়ার স্ত্রী রাজিয়া এবং রাজিয়ার হাজবেন্ড সরি আলতুনিয়া, এই দুজনকেই কি করা হয়, কাইথাল বলে একটা জায়গা রয়েছে, সেখানে তাদেরকে হত্যা করে কারা, হাফসি সোলজার্সরা। এবং সেখানে আমাদের রাজিয়ার মৃত্যু হলে, রাজিয়া মারা গেলে, সেখান থেকে হচ্ছে রাজিয়ার যে সমালোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে আরো প্রকাশ্যে চলে আসে। ঠিক আছে, রাজিয়া এবং আলতুনিয়াকে দুজনকে মেরে আমাদের পিপুল গাছের নিচে পুঁতে দিয়েছিল কারা, আমাদের এই ইয়েরা, বিদ্রোহী, আমাদের কি বলবো, আমাদের কারা করেছিল এটা, 1240 ইয়ে, বাহারাম শাহের সৈনিকরা, ঠিক আছে, এটা করেছিল। আমি এখানে বলতে এক কথা হাফসি সোলজার্সরা মেরে দিয়েছিল। মনে রাখবে 1240, 1243 এখানে হবে না। বোঝা যাচ্ছে? তাহলে কোনো অসুবিধা নেই, আমি আবার ফিরে যাচ্ছি মূল অঙ্কে। তোমরা এখনো যারা ভর্তি হওনি তারা 10% ডিসকাউন্ট নিয়ে ভর্তি হয়ে যাও। DSSR এই কোডটাকে ইউজ করো, DSSR এই কোডটা ইউজ করো এবং আনন্দ পাও। ঠিক আছে, পুরোপুরি মেনে ক্লাসের আনন্দটা তোমরা উপভোগ করো। নেক্সট আমি এই প্রসঙ্গে আরেকটা দেখাবো। আমাদের ইউটিউবের ক্লাস চলছে, ইউটিউবের ক্লাসের সম্পূর্ণ সুযোগ সুবিধাটা তোমরা পাবে। ইউটিউবে যদি কেউ মেনে ক্লাস, অপশনাল ক্লাস করতে চায়, তখন DSA 101 এটা তোমরা ইউজ করতে পারো। এখানে ইউটিউবের ক্লাসে রাহুল স্যার, আমি এবং পারিজাত ম্যাডাম এবং অরিজিৎ স্যার রয়েছেন এখানে। এখানে আমরা কন্ট্রোল করে এটাকে, এটা দেখতে পারবে। খুব বেশি সময় কেউ নিয়ে না, 8 ঘন্টা করে নিয়ে যাচ্ছে পিডি ক্লাসগুলো, আর মেনে ক্লাসগুলো আমরা 45 মিনিট করে নিই, 45 মিনিটস করে। দেখে নিই একটু ভালো করে। আর এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 জন টিচার রয়েছি, পরিচয় দিয়েছি। এরা থাকলে তোমাদের আর কোনো রকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি মূল অংশে। যে বাবাকে দেখা গেল, যাই হোক, আমরা তাহলে
এখানে পুরোপুরি এটা সাজিয়ে নিলাম। পুরোপুরি ক্লাসের আমাদের যা, যা ছিল এখানে বললাম। নেক্সট দিন কালকের যে ক্লাসটা আমি নেব, তোমাদের সবাইকে আগে জানিয়ে রাখি। কালকের ক্লাসে কিন্তু আমি খুব ভালোভাবে করাবো তোমাদের কিসের ক্লাস? তোমাদের কালকে খুব ভালোভাবে করাবো। আমি অপশনাল ক্লাসটা করাবো। তোমরা ডিমান্ড করছো অপশনাল ক্লাসে, কালকে আমি অপশনাল ক্লাসটা সকাল নিয়ে নেবো। চিন্তা নেই। তাহলে কালকে তোমাদের সকলের ক্লাসে আসা চাই এবং আমাদের পুরো এই বিসিএস এর জায়গাটাকে আমরা পুরোপুরি ক্লাসগুলো দেখব। ঠিক আছে? ওকে? চললাম।